সকাল ৯টায় হামজার ঘুম ভাঙল জয়ের গলা ভাঙা গানে। হিড়িক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না, সিচুয়েশন যেমনই হোক। অল টাইম চিল, এটাই তার স্লোগান। ভেসে আছে টুংটাং গিটারের সুর আর আধ ভাঙা গলায় তোলা সুর। মনে পড়ে বারবার সময়ের কারবার। রাস্তায় ফোরোয়ার হারিয়েছি আজ, চাওয়ার শেষ নেই। জানি তবু পরি নেই। চড়ে বসে বারবার স্বপ্ন জাহাজ। চাইলেই চলে না যদি না থাকে উপায়। সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। হাতের ব্যান্ডেজ নিয়ে শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে চড়তে হামজার চোখ মুখ কুচকে উঠল গায়ে ব্যথা। রিমি নেই। রাত থেকে মেয়েটা কথা বলছে না। গলা বাড়িয়ে রাখলো, জয় জয় এদিকে আয় জয়। জয় আওয়াজ দিল, জি সাহেব। রুমে ঢুকলো। চালু হয়ে গেছে তোমার ভাঙা রেডিও, ওটা থামাও, ঘ্যার ঘ্যার করছে। ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর হামজার পাশে। হামজা জিজ্ঞাসা করলো, আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘ্যার ঘ্যার কাটছে? এত ভালো লাগে না শুনতে। ওই ধরো। কুশন তুলে মুখের উপর ছুড়ল হামজা। কিসের মতো লাগছে? সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয়। বললে চাকরি থাকবে না। চাকরি তো এমনিই থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো মেলোকের মতো হাত পা আছাড়ে কাঁদতে লেগে যাবি। সেই হিসাবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না। বাড়ি থেকে পাছায় লাথি মেরে বের করবো তোকে। জয় ভাব নিয়ে 3/4 প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়ালো। তোমার বাপের এই ঘুনপোকা ধরা ভেংরি বাড়িতে আমি আছি, শুক্রিয়া আদায় করো। বিশাল কামাই করছিস থেকে, যা ভাগ। ও, তুমি বুঝবা না ব্রো। মামির কাছে জিজ্ঞাসা করো, সে বুঝিয়ে দিবে। আমি হলাম সোনার ডিম দেওয়া রাজহাঁস। অকপটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয়। হামটা হাই তুলে বলল, যা গিয়ে পড়তে বস। তার আগে ওখান থেকে আমার তোয়ালাটা দে। জয় চোখ ছোট করে, কেন তুমি উঠতে পারছো না? পরনে কোনো জাঙ্গি টেঙ্গি নাই নাকি? এক লাফে বিছানা থেকে নামলো হামজা, দাঁত খিচে, এদিকে আয় শুয়োর। তোর জাঙ্গিয়ে খুলে তোকে শহরে ঘুরিয়ে আনবো আজ আমি। দৌড়ে ঘর ছাড়তে ছাড়তে জয় চেঁচায়, ছি ভাই, ছোট ভাইয়ের ইজ্জত মানে জাঙ্গি নিয়ে টান পাড়াপাড়ি করতে বাঁধলো না? আমি ভার্জিন, একটা সহজ সরল নিরীহ ছেলে ভাই। সব রেখে সোজা জাঙ্গি হামলা, নাউজুবিল্লা। এই মুখ আর সমাজে দেখার যোগ্য রাখলো না আমার। হেসে ফেললো হামজা, হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারলো। গোসলে যাবার জন্য তোয়ালায় ঘাড়ে করে রিমিকে ডাকলো কয়েকবার, এবার জবাব এলো না। খানিক বাদে তরু এলো, কী হয়েছে বড় ভাইয়া, কিছু দরকার? গম্ভীর চেহারা, মাথা দুলল হামজা, তোর ভাবিকে দরকার। মুখ লুকে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেললো তরু। রিমি এলো মুখ ভার করে। এসে বিছানা গোটাতে শুরু করে রিমি। হামজা এগিয়ে গিয়ে পিছন থেকে চাপটে ধরল রিমিকে। কাঁধের উপর থুতনি ঘষে বলল, কী হয়েছে ম্যাডাম, কথা না বলার বোতো রেখেছেন নাকি? রিমি ছাড়ানোর চেষ্টা করে হামজাকে। হামজা আরও শক্ত করে পেট চেপে ধরল। তার লোমশ বুকটা ঠেকলো রিমির পিঠে। দমলোরা রিমি, মুচড়ামুচড়ি করছে খুব। হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হামজার বিশালদেহী শরীরের তুলনায় নেহাত ছোটোখাটো অভিমানীটা মেয়েটা হামজার কপট চিপিয়ে জিজ্ঞাসা করলো, কী হয়েছে, এমন করছো কেন? আমার দিকে তাকাও রিমি। তীক্ষ্ণ চোখে রিমি জবাবদিহির চাওয়ার মতো শক্ত মুখে বলল, মাজার ভাইকে মেরেছেন আপনি, কেন? হামজা নরম হলো। ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমি থুতনি বুলাতে বুলাতে বলল, তোমাকে বলছি না আমার কাজ আর পার্টির ব্যাপারে না ভাবতে? এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না। এই নিয়ে রাগ করে আছো? ছ্যা, আমার দিকে তাকাও, এদিকে তাকাও। থুতনি উঁচিয়ে ধরল হামজা। আপনার পার্টির ব্যাপার? এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয়? মাঝার আমার চাচাতো ভাই। হুট করে হামজা শক্ত হলো, ঘাড় কাত করে বলল, আর আমি? আর আপনি কি? অমানুষ স্বামী আমার, তাই তো? মাঝার ভাইকে ওভাবে কেন মেরেছেন জানার মতো? আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার? আপনার ক্ষত, সেটা মাঝার ভাইকে মারতে না গেলে হতো না। ওকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কতটা মারলে তা করতে হয়? কী মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছেন? ও আপনাকে আগেই মেরেছে, নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত লেগেছে? হামজা শাসিয়ে উঠল, চোখ লাল হয়ে উঠছে ওর। ওভাবেই চিবিয়ে বলল, মাঝার জয়কে মেরেছে। তুমি বেশি কথা বলছো রিমি। একদম ঠিক বলেছেন নেতাবাবু। আজ একটু কম কথা বলার ইচ্ছে নেই আমার। জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? জীবিত কবর দিয়ে মাটি দিব, বুঝেছো তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেলবো। চিবিয়ে উঠল হামজা। বাহ নেতাবাবু, জয়ের সামনে সবাই পর। আর আপনি, আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান। কেউ, আপনার কেউ না। আমাকে চিনতে পারছেন না? জয় এতই আপনার? তুমি তোমার নিজের কথা বলনি রিমি। মাঝারে হয়ে ওকালাতি করছো, দরদ দেখাচ্ছ কেন? সে তোমার চাচাতো ভাই? ওয়েল, তাহলে জয় আমার জান। এবার বোঝো,
ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে? তোমার চাচাতো ভাইকে বলে দিও দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে 4 ভাগ করে ফেলে আমার উপর রাগ থাকলে, কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন তো পুড়িয়ে ফেলবো। রিমি অবাক হওয়ার সাথে সাথে কেঁদে ফেললো, গলা থুতনি ভেঙে এলো তার। তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই? এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করে কবজিতে হাত রাখলো আলতো করে। আপনার কিছু হলে সমস্যা নেই, আমি তারপর ভেসে বেড়াবো আপনাকে ছাড়া, তাতে সমস্যা নাই আপনার? শুধু জয়ের কিছু হয়ে গেলে ব্যথা লাগে আপনার বুকে? অবুঝের মতো কথা বলো না। হামজা নরম হলো একটু। অবুঝের মতো এতদিন ছিলাম, আজ প্রথম বুঝলাম আমার জায়গা কোথায় আপনার জীবনে। আমি শুধু একটা অপশান, অথবা উদ্বস্ত হয়ে রয়ে গেছে আপনার কাছে। সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে। আমাকে রাগিও না রিমি, চেনো না আমায়। একদম মানুষের ভিতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে, জয়ের জন্য তেমনই আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভিতরে। তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না। ভালোবেসে বিয়ে করেছে এনেছিলাম, ভুলে বসেছো এক চাচাতো ভাইয়ের খাতিরে? তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয়। আপনি তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে গেছেন। শুরুটা কাল রাত থেকে তুমি করেছিল। আমি যখন জখম হয়ে রুমে এলাম তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি। শরীরে ব্যথা নিয়ে ওভাবে কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি। তারপর টের পেরেছিলাম জয় উঠে এসে কম্বল টেনে দিয়েছে, ব্যথা তোর ওষুধ খাইয়ে দিছে, আবার একচোট ঝগড়া করে গেছে রুম থেকে। জয় আমার জীবনে বিশেষ কিছু, একটা অনস্বীকার্য সত্য। বিশেষ নয়, গোটাটাই ওর আপনি। না বুঝে কথা বলো না। জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তি হয়ে উঠল সেদিনও আমার কাছে, এবং চিরদিনও আদরের। লোকের সাপেক্ষে না, আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়জ হবে কেন? সে কি এমন মহান লোক? কোনোদিনও শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও, এখনও দগদগে একটা ঘায়ের দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠে। যখন তুমি এসেছিলে না আমার জীবনে, যখন আমি নেতা হয়ে উঠিনি, সেকালেও জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিত। তখন আমি ছাত্রনেতা হয়ে উঠিনি। ও সেই পিঠ পেতে খাওয়া গুলির আজ আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অবধি পৌঁছাতে পারতাম না। তার আগে আমার কিচ্ছা ফুরিয়ে যেত। আমার বুকের গুলি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটা এই হামজা পাটোয়ারিকে খুব ভালোবাসে। ও আমার ফুফুতো ভাই না, ও আমার জান। পরবর্তীতে তুমি এর বিপক্ষে কোনোদিন কথা বলতে এসো না। আমি চাই না এ নিয়ে কোনো ভাগাভাগি হোক। আমার জীবনে জয়ের তুলনা শুধু জয়, ও আমার বিজয় জয়। রিমি কেন জানি ফুপিয়ে উঠল। হামজা দুটো শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়ালো। রাজনীতিবিদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয়। আমি ভাবতাম তোমার তা আছে। আজ তো ভুল হয়েছে। মাঝার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ। তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামী অথবা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয়। কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না। রাজনীতি চলতে গেলে বহু সম্পর্কে জবাই করে সামনে এগোতে হয়, এক পা করে। তাই করে গিয়েছি। তুমি জানো না সেসব। তাহলে জয়কে জবাই করেনি কেন আজও? ওর সাথেকার সম্পর্ক জবাই করবেন কবে? কপাল জড়িয়ে ফেলে হামজা। খানিক করে ধাতস্থ হয়ে জবাব দিল, ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি। আজ যদি আসে? কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে থেকে হেসে ফেলল হামজা। তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসে করো। এক রক্ষা কণ্ঠে রিমি বলল, তার চেয়েও খারাপভাবে। আমার ওকে সহ্য হচ্ছে না, একটুও না। কেন? ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে। আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দ্বিধা করেন, আর কিছু হলে গায়ে হাত তুলতেন। এবার হামজা একটু সপ্রতিভ হলো, কাছাকাছি দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল, আমি এতটা নিচু বা কাপুরুষ আমি কখনো হতে পারবো না যে কোনো নারী বিশেষ করে আমার গায়ে হাত উঠবে। আর সবটাই ভুল ধারণা তোমার। অভিমান জড়ানো কণ্ঠে রিমি বলল, তাই হোক, তবে এই ভুল নিয়ে বাঁচতে চাই। এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি। হামদা আজ আর বের হলো না। জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিল। আজ সকাল 10টা অবধি ঘরে বসে দম আটকে গেল জয়ের। তরু এসে দুবার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে সকালে। ছাদে গিয়ে বসলো। ছাদে দুটো বিভাজন, ছোট্ট এক টুকরো তরু চেয়ে নিয়ে ফুল গাছ লাগিয়েছে। বাকি ছাদটা জয়ের চিলেকোঠা, ছোট আম গাছ, কবুতরের খাঁচা। তরু এসেছিল কয়েকবার, দেখছে শরীর ভাঙ্গা, রোদ বসে আছে। তরু বলল, গোসল করবেন না? পানি ভরছি। পরে করবো, থাক। পা মেলে বসে বইয়ে চোখ বুলালো, গিটার তুলে নিয়ে গান গাইলো। তো কখন ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। তরু জিজ্ঞাসা করলো, শরীর খারাপ লাগছে? না, 19 শতকের মেয়েলোকের মতো ঘরবন্দি জীবন কাটাচ্ছি। তো শরীর আবার মন আবার লুঙ্গি ডান্স দেবো নাকি এই অবস্থায়? যা তুই কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। মা, মেজাজ চটে যাচ্ছে যেন কোনো কিছুতে। যা। দুপুর 1:30টার দিকে
এই শরীরে বেরিয়ে পড়লে বাড়ি থেকে। সম্ভব নয় এভাবে ঘরে বসে থাকা। হামজা তখন ব্যথায় ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদে বেরিয়েছে দুদিন বাদে। আগের দুদিন সূর্যের তেজ কম ছিল। ক্লাস শেষে বিল্ডিংয়ের থেকে বের হলো, শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু। অন্তু পেছন ফিরে তাকালো অন্তু। প্যান্ট শার্টের উপর সাদা রঙের বিশাল একটা শাল জড়ানো জয়ের শরীরে। উদ্ভট ব্যাপার, সাধারণত পরে লুঙ্গি, তাছাড়া কড়া রোদে বেরিয়েছে, তাতে চাদরের প্রয়োজন নেই। ঘৃণায় চোখ নত হলো অন্তু। জয় সামনে এসে দাঁড়ালো। তোমার নাম কে রেখেছিল? আপনার কাছে প্রয়োজনে কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয়ে আপনার সাথে যায় না। তুই শালি চটকান খাবি, থাপড়ে তোর মুখের নকশা বদলে দিব। তার আগে প্রশ্নের উত্তর দে। অন্তু বিরক্ত গেলে চোখ বুঝে বলল, আব্বু রেখেছে। এখন যাই আমি। জয় যেন শুনতেই পেল না শেষের কথাটা। তোর বাবা এই ভেটকি মার্কা নাম ছাড়া মূল্য ঘুরে আর কোনো নাম পায়নি। অন্তু, আরমিন, কি বেওরা নামের বাহার। অন্তু নাক কুচকে বলল, বেওরা কি? তখন গিয়ে শুধরে দিয়ে আসতেন, তা তো দেননি। এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না। কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? চমৎকার ভঙ্গিতে মাথা হলো। আছে তো সুইটার, তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার। তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? জয় পেছনের দলের উদ্দেশ্যে মুখ বাঁকিয়ে অসহায়ত্বের ভান করে বলল, উফ, কেউ বোঝায় কে আমার সাথে তেজ না দেখাতে? আমি ডিস্টার্ব হই কোন? অন্তু তাড়া দিয়ে বলল, জ্বলতে বলুন, আমার কাজ আছে। জয় নাক টানল। আপনার গলার স্বর বসে গেছে, শুনতে লতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর। উফ রে, এত হুটোপাটা করলে তোমাকে দেখতে আরও বেশি গরম লাগছে সুইটার। সুইটার কাজ ঝাঁকালো জয়। ইয়াপ, সুইটার। আমার সাপেক্ষে তুমি একখান সুইটার। আমি তো ভালো না মাগার, তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে, সুতরাং তুমি সুইটার অথবা মিষ্টি হৃদয়। অন্তু তাচ্ছিল্য হাসলো। সেই সূত্র অনুযায়ী তো আমি সকলের সুইটার। জয় হুট করে দাঁতে দাঁত পিষল। জানে মেরে ফেলবো, খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে। আমি বাদে তুমি যার যার সুইটার। আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধু আমিই রাখবো। নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটা কেবলমাত্র জয়ের রসিকতার অংশ বুঝে চুপ রইল। চলো কোথাও বসি। অন্ত হাসলো। আপনার মাথা নষ্ট সিনিয়র। ঘাড় নেড়ে সম্মতি জানালো জয়। ঠুকছে সিস্টার। তাই একটু অবশ্যই। তাই বলে তুমি খোঁটা দিতে পারো না আমায়? অন্তু সুন্দর করে হাসলো। নাটক শেষ হয়েছে আপনার? শো শেষ হলে এবার যাই আমি। জয় মারির দাঁতে জিব্বা ঠেকে হাসলো। নাটক ভালো লেগেছে তোমার? ভালো লাগলে আর একটু করি। খুব বাজে ছিল। জয় ঘাড় চুলকেল। শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমার নাটকের কথার গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে। কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে। ইচ্ছে হচ্ছে দাঁত চোপড়ায় স্ট্রাকচার বদলে দিই। এত প্রেম কেন তোমার মধ্যে? প্রেমের গোডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তর ঘৃণার উদ্রেক হওয়ার সাথে সাথে হাসি পেল। একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করে। শহীদ মিনারের সিঁড়ির উপর বসলো জয়। বসার সময় চাদরে উঠে যাওয়া ক্ষত দেখা গেল। পৈশাসিক এক আনন্দ হলো অন্তুর। আরমিন, চলো বিয়ে শাদী করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, কতকাল একা ঘুমাবো অত বড় বিছানায়? অন্তু অতি ধৈর্যের সাথে হাসলো। ভাবনাটা ভালো, তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন? ভাবনা বাস্তবায়িত না করলে চলে, কিন্তু চাহিদা সেটা তো পূরণ না করলে কি চলবে? ঠোঁট উল্টে সায় দিল অন্তু। যুক্তি আছে যুক্তিতে। এই সৌভাগ্য আমার কোনো নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে উঠছি। জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল, এক্স্যাক্টলি। কোনো না কোনো নেকির কাজ তো করেছিলে জীবনে। এই জন্য তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলে শালি তুমি, মেরে ফেলো আমায়। কবির একটু নড়ে বড়ে উঠল এবার, কাশলো গলা খাঁকড়ে দিয়ে। জয় দ্রুত পিছু ফিরল। কিরে, তুই এবার অস্ত্র বের করছিস কেন নাকি? আরে শালা প্রেমিকার প্রেমে মরা তো আর তোর মতো বয়লারের অস্ত্রের আঘাতে মরা এক নারে পাগলা। তার উপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মান ইজ্জতের কিছু থাকবে না। অন্তু জিজ্ঞেস করলে, আপনার জরুরি কথাটা বললেন না এখনো? আই লাভ ইউ। প্রেমে পড়ে যাও আমার? অন্তু হাসলো। এই জন্মে তো না, পরের জন্ম অবধি অপেক্ষা করতে বলছি। জি, একদম, যেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে যা হওয়ার আর করার এই জন্মে করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে আসবে না। অন্তুর শীতল ভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়েছে। কড়া হয়ে উঠছে কণ্ঠস্বর। জয় উঠে দাঁড়ালো। তোমার জীবনে এত ভালো দিন আমি রাখবো না যে তুমি আমায় ভালো না বেসে পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়। আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেসে যাবে।
কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তুকে। কর্কশ গলা বলল, ধরুন চ্যালেঞ্জ করলাম। এতটুকু দৃঢ়তা তো আমার এই আমির উপর রাখি যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করে। যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করছি, এর পরিপ্রেক্ষিতে মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। সতর্ক করার মতো করে শান্ত স্বরে বলল জয়। আরমিন, তোমার এসব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তোলে। অটল হলো অন্তুর কণ্ঠস্বর। আপনার এই কথাটা আমার জিদের আগুন কেরোসিন দ্রবণ ঢালছে। খুব খারাপভাবে হারবে তুমি, খুব ভালোভাবে পিছু হটবেন আপনি। আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটানো দুর্বলতা রাখিনি আমি। জয় আর কথা বলল না, চমৎকার মুচকি হাসলো। চলবে। অবরুদ্ধ নিষেধ পর্ব 10 গল্প প্লেলিস্টে।